এখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে রাউন্ড 1 এসসি ক্যাটাগরি 999 শুরু হয়েছিল, 1747 র্যাঙ্কে সে কিন্তু ক্লোজ হয়ে গেছিল। ফার্স্ট রাউন্ডের কাট অফের কথা বলছি। বিএমএলটি, সিসিটি, ওটিটি, পিটি অর্থাৎ যে বিভিন্ন প্রকার তোমাদের প্যারামেডিক্যালের কোর্সগুলো হচ্ছে, সেই প্যারামেডিক্যালের কোর্সগুলোর কথা বলছি, যে এখানে এসসি ক্যাটাগরি 999তে শুরু হয়েছিল এবং 1747 কিন্তু এটা স্টপ হয়ে গেছিলো। তারপর দেখো এফটি ক্যাটাগরি শুরু হয়েছিল 13,215-তে এবং স্টপ হয়েছিল 13,215-তে। তারপর দেখো এটা কোন কোর্সের কথা বলছি, দেখো এটা কিন্তু বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সগুলোর কথা বলছি। তারপর দেখো এখানেতে 1761 এসসি ক্যাটাগরি বিএসসি নার্সিং ওপেনিং র্যাঙ্ক ছিল কোথায় না, শুরু হয়েছিল গভর্নমেন্ট কলেজে নার্সিং আইডিবিজি হসপিটাল ক্যাম্পাসিংয়ে এবং ক্লোজ হয়েছিল 2450 র্যাঙ্কে। তারপর দেখো এখানেতে এফটি ক্যাটাগরি বিএসসি নার্সিং 10,937 এবং এটা ক্লোজ হয়েছিল 13,411 র্যাঙ্কে। তারপর দেখতে পাচ্ছ আরজিকর মেডিকেল কলেজ। হ্যালো স্টুডেন্ট, প্রত্যেকে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বাই ইউসখোস চ্যানেলের পক্ষ থেকে। প্রত্যেকে জানো আজকে এটা বিশেষ দিন, ঠিক আছে? কারণ আজকে তোমাদের জেনপাস ইউজি রেজাল্ট পাবলিশ হতে চলেছে। কিসের রেজাল্ট না, সিট অ্যালটমেন্ট রেজাল্ট। তাই রেজাল্টের অ্যাকচুয়াল কাট অফটা কত যেতে পারে, অর্থাৎ কত র্যাঙ্কে তুমি চান্স পেতে পারো, সেই নিয়ে আজকের এই ভিডিওতে যেমন আলোচনা করব, ঠিক তেমনই রেজাল্ট বেরোনোর পর, অর্থাৎ সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোনোর পর কাদের কাদের ভেরিফিকেশনে যেতে হবে, 1 নম্বর। দ্বিতীয়ত কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, গার্জেন নিয়ে যেতে হবে কি হবে না, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তার আগে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে তুমি কত র্যাঙ্কের মধ্যে রয়েছো সেটা কমেন্টে জানাবে। প্রত্যেকে কে কত র্যাঙ্কের মধ্যে রয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে। পরবর্তী ক্ষেত্রে অন্য রেফে যখন চেক করবে বুঝতে পারা যাবে পরবর্তী রাউন্ডের কাট অফগুলো ঠিক কত যেতে পারে। এবং যারা যারা কলেজে চান্স পাবে তারা অবশ্যই কিন্তু মিষ্টি খাওয়া তো তারা পারবে না, অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাবে যে স্যার আমি চান্স পেয়ে গেছি, ঠিক আছে? 1 নম্বর তোমাকে কিন্তু গার্জেন নিয়ে ভেরিফিকেশনে যেতে হবে। 2 নম্বর তোমাকে কী কী ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্ট সম্পর্কিত যাবতীয় ডিটেলস এবং কাদের কাদের সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিতে হবে, কাদের দিতে হবে না, কাদের সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে, কাদের ইউনিক অ্যালোকেশন আইডিটা লিখে রাখতে হবে, সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তার আগে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। যখনই রেজাল্ট পাবলিশ হবে তখনই কিন্তু আমি তোমাদের কাছে জানিয়ে দেবো যে রেজাল্ট পাবলিশড হয়েছে কিনা। ভালো করে বোঝো। আগের দিনে তোমরা আমাকে অনেক কথা বলেছো যে স্যার রেজাল্ট পাবলিশ হয়নি, আপনি মিথ্যা কথা বলেছেন। তো আমি প্রমাণটা দেখাই। দেখো এখানে কটা বাজে না, 3:12 বাজছে এবং দেখতে পাচ্ছ ইউনিক অ্যালোকেশন আইডি কিন্তু যে দেখা গিয়েছিল, ঠিক আছে? দেখছো রোল নাম্বার রাউন্ড। তোমাদের সেদিন কিন্তু 10 তারিখ, যেদিন 10ই সেপ্টেম্বর, তোমরা বলছিলে স্যার রেজাল্ট পাবলিশড হয়নি, আপনারা মিথ্যে বলে স্টুডেন্টদের ভয় খাওয়াচ্ছেন। কি মিথ্যে বলেছিলাম? প্রমাণ দেখিয়ে দিলাম তো যে তোমাদের বেরিয়েছিল, তোমরা নিজেরাই চেক করনি সঠিকভাবে, ঠিক আছে? এটা সব স্টুডেন্টরা বলেনি, অনেক স্টুডেন্ট বলেছিল হ্যাঁ স্যার বেরিয়েছে, কিন্তু বেশ কয়েকজন, ঠিক আছে, জানি না তারা কোথাকার স্টুডেন্ট, বাট বলেছিল যে রেজাল্ট, মানে তিনজন স্টুডেন্ট ছিল যারা বলেছিল স্যার রেজাল্ট বের হয়নি, আপনারা কেন ভিডিও বানিয়ে দিলেন। প্রমাণ তো দেখিয়ে দিলাম যে রেজাল্ট তো বের হয়েছিল, 3:12 রেজাল্ট কিন্তু বের হয়েছে এবং অনেক ক্যান্ডিডেট কিন্তু অলরেডি পেমেন্টও করেছে। কটায় পেমেন্ট করেছে দেখো, 10/9/2024, 3:07। তাহলে প্রমাণ তো দিয়ে দিলাম যে রেজাল্ট পাবলিশড হয়েছিল। আরে বাবা সেদিন সব সময় ওয়েবসাইট খুলে বসেছিলাম যে কখন রেজাল্ট পাবলিশ হবে এবং সেই পরিপ্রেক্ষিতে ভিডিও বানিয়েছিলাম যে এভাবে তোমরা ডাউনলোড করবে। পরবর্তী ক্ষেত্রে ঠিক যখন 5টা বাজে যখন দেখতে গেলাম তখন দেখলাম ওই লিঙ্কটা সরে গিয়েছে। ধরে রাখো 10 থেকে 15 মিনিটের মতো কিন্তু এই লিঙ্কটা অ্যাভেলেবেল ছিল। 10 থেকে 15 মিনিট ওই টাইমে যারা যারা চেক করেছে প্রত্যেকে কোন কলেজে অ্যালটেড হয়েছে প্রত্যেকে কিন্তু দেখতে পেয়েছিল, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমরা হয়তো সেই টাইমটা অ্যাক্টিভেট থাকোনি আর তোমরা একটা অন্য ওয়েবসাইটে চেক দেখো। সবসময় আপডেট প্রকাশ হয় কিন্তু এই ওয়েবসাইটটাতে, এই ওয়েবসাইটটা তোমার যে স্ট্রাকচারটা দেখো, ওয়েবসাইটটা ঠিক এরকম ইংলিশে পুরোটাই wbgnic.in। তোমাদেরকে অন্যান্য ইউটিউব চ্যানেল যেটা দেখায় সেটা হচ্ছে wbgnic রূপান্ন, অর্থাৎ যেটা বেঙ্গলি ভার্সনটা, এটা হচ্ছে ইংলিশ ভার্সনটা। এখানে কিন্তু তোমাদের সব থেকে প্রথমত সমস্ত কিছুগুলো পাবলিশড হয়, দেখতে যেখানে সমস্ত কিছু কিন্তু ডিটেলসে দেওয়া থাকে একদম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে। আর হ্যাঁ, এবার প্রত্যেক উদ্দেশ্যে একটা কথা বলি, আজকে যারা কলেজ পাবে না তারা কিন্তু কেউ মন খারাপ করো না, কারণ আজ না পাও, জীবনের চেষ্টাটাকে চালিয়ে যাও, একদিন একটা অনেক বড় জায়গায় পৌঁছাবে। এবং যারা যারা রেজাল্ট বেরোবে তারা যখন অ্যালটমেন্ট লেটারটা নিয়ে বাবা মার কাছে যাবে, বাবা মা হাসি মুখে দেখবে কতটা খুশি হয়েছে, ঠিক আছে? এই হাসি মুখটা তোমরাও কিন্তু সারা জীবন ধরে রাখতে শেখো। এরপর দেখো যারা যারা ফার্স্ট কলেজ পাবে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, যারা ফার্স্ট টাইম কলেজ পাচ্ছ তারা অবশ্যই লাইক করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে, পরবর্তী আমাদের সমস্ত কিছু ডিটেলস বলা হবে। যারা ফার্স্ট কাউন্সেলিং এই চান্স পাচ্ছ তাদেরকে হইলো অসংখ্য অসংখ্য কংগ্রাচুলেশন। খুব ভালো থেকো তোমরা, জীবনে অনেক অনেক উন্নতি লাভ করো। আর যারা পাচ্ছ না তারা পরবর্তী রাউন্ডগুলোর জন্য অপেক্ষা করো, তোমাদের জন্য খুব তাড়াতাড়ি সুখবর আসতে চলেছে। এবার দেখো যদি তুমি কলেজ পেয়ে যাও, ধরে নিচ্ছি তুমি ধরো এভাবে কলেজ সাজিয়েছো, 1 নম্বরে তুমি দিয়েছো কি এসএসকেএম, ঠিক আছে? 2 নম্বরে তুমি দিয়েছিলে কি
কলকাতা মেডিকেল কলেজ। 3 নম্বরে তুমি দিয়েছো বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তুমি এরকম করে তো কলেজগুলো সাজিয়েছো। 4 নম্বরে ধরো তুমি দিয়েছো আরজি কর। তুমি বিভিন্নভাবে এভাবে কলেজগুলো সাজিয়েছো তো। এবার দেখা গেল তুমি বিএসসি নার্সিং বা যে কোনো প্যারামেডিক্যাল কলেজের 1 নম্বর কোর্সটা তোমার বা 1 নম্বর কলেজটা তোমার চলে এসেছে। বিএসসি নার্সিংয়ের বা বিএইচ এর ক্ষেত্রেই বা তুমি যেমন সাজিয়েছো 1 নম্বরে তুমি যাকে দিয়েছো সেই কলেজটা যদি তোমার চলে আসে, তাহলে তোমাকে সেই কলেজেই অ্যাডমিশন নিতে হবে। এবং সেই কলেজে অ্যাডমিশন নিতে হলে তোমাকে কী করতে হবে দেখো, সেই কলেজে অ্যাডমিশন নিতে হলে এখানে দেখে নাও তোমাদের কিন্তু ফর্ম রয়েছে। কী ফর্ম রয়েছে? এখানে কিন্তু দুটো ফর্ম রয়েছে, একটা হচ্ছে ইএস আপগ্রেডেশন ফর্ম এবং অপরটা হচ্ছে নো আপগ্রেডেশন ফর্ম। দেখতে পাচ্ছ দুটো ফর্ম, একটা হচ্ছে নো আপগ্রেডেশন ফরম্যাট আর একটা হচ্ছে ইএস আপগ্রেডেশন ফরম্যাট। এই ফরম্যাট দুটো কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে যদি তুমি কলেজে ভর্তি নিতে চাও। মানে তুমি ফার্স্ট অ্যালটমেন্ট যখনই পাবে, অর্থাৎ ফার্স্ট কলেজটা ফার্স্ট চয়েসটা যখন তুমি পাবে, তখন তোমাদের প্রত্যেককে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে এবং ফিল আপ করে বিভিন্ন যাবতীয় ডকুমেন্টস নিয়ে গিয়ে তোমাকে কলেজে কিন্তু জমা দিয়ে আসতে হবে। এই ফর্মটা কোথায় পাবে? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, নিচের দেখো আমাদের কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অবশ্যই জয়েন করবে। এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা প্রত্যেককে নিয়ে যেতে হবে। আর যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে কল করে রাখলেও হবে। এখানে সব কিছুটাকে পুরোপুরিভাবে ফিল আপ করবে। ফিল আপ করে কিন্তু যেই কলেজ, ধরো তুমি 1 নম্বরে যদি এসএসকেএম পেয়ে থাকো, এই যে যেমন ধরো এখানে লিখেছিলাম যে তুমি 1 নম্বর এসএসকেএমটাকে দিয়েছো, তাহলে তোমাকে কিন্তু এই এসএসকেএমে তুমি ধরো চান্স পেয়েছো, তোমাকে এসএসকেএমে গিয়ে এই নো আপগ্রেডেশন ফর্ম জমা দিতে হবে, ডোমিসিয়াল নিয়ে যেতে হবে, আধার কার্ড নিয়ে যেতে হবে, এইচএসের মার্কশিট নিয়ে যেতে হবে, ঠিক আছে, তোমার গার্জিয়ানকে সঙ্গে নিয়ে যেতে হবে, এই নো আপগ্রেডেশন ফর্মটা নিয়ে যেতে হবে। তুমি এসএসকেএমেই তোমাকে কিন্তু এখানে অ্যাডমিশন নিতে হবে। যদি তুমি না নাও তাহলে কী হবে? না নিলে তুমি পুরোপুরি আর কাউন্সেলিংয়ের কোনো রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। এবার যারা প্রাইভেট কলেজ, যদি 1 নম্বরে তুমি ভুল করে প্রাইভেট কলেজ দিয়েছিলে, তাহলে তোমাকে সেই প্রাইভেট কলেজেই কিন্তু অ্যাডমিশন নিতে হবে। তোমার কাছে আর কোনো সুযোগ নেই। 1 নম্বর পেয়ে গেলে এটা হচ্ছে নিয়ম, 1 নম্বর পেলে তোমাকে সেখানে অ্যাডমিশন নিতে হয়। 2 নম্বরে ধরো তুমি কলকাতা মেডিকেল কলেজে রয়েছে। 3 নম্বরে ধরো তোমার হচ্ছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ঠিক আছে, তোমার এই কলেজটা রয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। 4 নম্বরে ধরো তোমার আরজি কর রয়েছে। এবার তোমার সাপোজ দেখা গেল তুমি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালটা পেয়েছো, তাহলে তোমাকে কী করতে হবে? সেক্ষেত্রে তুমি আপগ্রেডেশনের দুটো সুযোগ পাবে। কী সুযোগ? একটা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ, একটা হচ্ছে এসএসকেএম। তুমি এই দুটো কলেজের জন্য আপগ্রেডেশন ইএস ফর্মটা জমা দেবে। এটা হচ্ছে নো আপগ্রেডেশন ফর্ম ছিল। এবার ইএস আপগ্রেডেশন ফর্মটা কোথায় পাবে দেখো, ইএস আপগ্রেডেশন ফর্মটাও কিন্তু রয়েছে এই যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে হচ্ছে এই যে ইএস আপগ্রেডেশন ফর্ম লেখা আছে 10+UG 2024-এর। তো এই ফর্ম্যাটটা পিডিএফটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে যে ইএস আপগ্রেড লেখা থাকবে এখানটায় দেখবে লেখা আছে, এই ফর্মটা নিয়ে তুমি জমা দেবে যে আমি আপগ্রেডেশন, আপ মানে কী বলতো ওপরের দিকে, তার মানে তুমি ওপরের দিকে এসএসকেএম বা কলকাতা মেডিকেল কলেজের জন্য তুমি কী হচ্ছে যোগ্য হচ্ছে। তুমি এই দুটো কলেজ যেহেতু আগে দিয়েছিলে, তুমি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজটা নিতে চাইছিলে না, তাই তুমি এটা তোমার না হয়ে তোমার এবার এই দুটো কলেজের মতো যে কোনো একটা পরবর্তী সেকেন্ড রাউন্ডে নাম আসবে। এবার ধরো তোমার যদি এই দুটো কলেজের কোথাও না হয় এই র্যাঙ্কের মতো, তাহলে তোমার এই কলেজটা বহাল থাকলো, মানে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালটা তোমার বহাল থাকলো। ঠিক আছে, ক্লিয়ার করতে পারলাম? তার জন্য তোমার কিন্তু ইএস আপগ্রেডেশন ফর্মটা জমা দিয়ে আসতে হবে। ইএস আপগ্রেডেশন ফর্ম জমা না দিলে কিন্তু কোনোভাবেই তোমার এই কলেজগুলোতে কোনোভাবেই উন্নীত হবে না। এবার দেখো তারপর তোমরা যখন ওয়েবসাইট ওপেন করবে, এই যে ইউনিক অ্যালোকেশন আইডি, এই ইউনিক অ্যালোকেশন আইডিটা কিন্তু প্রত্যেকে লিখে রাখবে। এটা 6 সংখ্যার একটা নাম্বার থাকবে, এটা কিন্তু একটু লিখে রাখবে। এটা কলেজে যখন ভেরিফিকেশন করতে যাবে, যেই কলেজে তোমার অ্যালটমেন্ট আসবে সেখানে তোমাকে নিয়ে যেতে হবে। বা যারা কোনো কলেজ পাবে না তারা কী করবে? যারা কোনো কলেজ পাবে না তাদের কিছু করার দরকার নেই, তারা বাড়িতে বসে থাকো, সেকেন্ড রাউন্ড অ্যালটমেন্টের জন্য ওয়েট করো, তাদের কোনো কলেজে নাম আসেনি। এবার তোমরা চেকিং কীভাবে করবে? চেক করার জন্য তোমরা ফার্স্ট টাইম গুগলে চলে আসবে এবং গুগলে এসে তোমরা সার্চ করবে জেনপাস ইউজি 2024 রেজাল্ট বা জেনপাস ইউজি 2024 লেখা সার্চ করার পর ওয়েবসাইটটা খুলবে। তোমরা এখানে এই লিঙ্কটা সরে যাবে এবং সরে গিয়ে একটা নতুন লিঙ্ক আসবে যে জেনপাস ইউজি ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশড লেখা থাকবে। এই লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখবে রোল নাম্বার চাইছে, পাসওয়ার্ড চাইছে, এগুলো ফিল আপ করবে। ফিল আপ করার পর পরবর্তী সমস্ত পেজ আসবে, তারপর তোমরা করবে। এখনও কিন্তু রেজাল্ট পাবলিশ হয়নি। রেজাল্টের যাবতীয় কাজগুলো তোমাদেরকে বলে রাখলাম। আর প্রত্যেকে যারা যারা কলেজ পাবে তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটা পেমেন্ট অপশান থাকবে, ঠিক আছে, এই পেমেন্ট অপশানটায় ক্লিক করবে, সিট অ্যাকসেপ্টেন্স ফিস পেমেন্ট ডিটেলস, এই পেমেন্ট অপশানটায় ক্লিক করবে যেমন আগের দিনে এই ছেলেটি করেছিল। এবার তারপর পেমেন্ট করে দেবে 1000 টাকা। পেমেন্ট করার পর এই স্ক্রিনশটটা দেখতেই পাচ্ছ, এরকম একটা পেমেন্ট করার পর তোমরা সিট অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে ওটা কিন্তু কলেজে লাগবে, ঠিক আছে। প্রত্যেকে একটা কথা বলি যে যারা যারা সিট অ্যালটমেন্ট পেয়ে যাচ্ছ তারা প্রত্যেকে কলেজে যেয়ে মাস্ট ভেরিফিকেশন করাও। না ভেরিফিকেশন করালে কিন্তু পরবর্তী রাউন্ডে তুমি কোনোভাবেই পরবর্তী রাউন্ডে তুমি পার্টিসিপেট করতে পারবে না, সেটা কিন্তু খেয়াল রেখো।
এই ভুলগুলো অনেকে করেছিল আগের বছর। আর হ্যাঁ, কেউ কিন্তু পরবর্তী যখন মপ আপ রান হবে তখন কেউ কোনোভাবে প্রাইভেট কলেজ দেবে না, যদি প্রাইভেট কলেজে করার ইচ্ছা না থাকে, কারণ প্রাইভেট কলেজে দিলে আর গভর্নমেন্ট কলেজ তোমার পক্ষে স্পটে গিয়ে পাওয়া সম্ভব নয়, কারণ ওটা অলরেডি ক্যান্সেল করে দেওয়া হয়েছিল আগের বছর, এবছরও কিন্তু সেম নিয়ম। তাহলে পুরোপুরি সমস্ত কিছু ডিটেলস আশা করি ক্লিয়ার করতে পারলাম। আগের দিন রেজাল্ট বেরিয়েছিল তারও প্রমাণ দিলাম। এবার এটা যদি বোর্ডের কোনো রকম কি হাত রয়েছে না রয়েছে, কি জন্য বোর্ড বন্ধ করেছিল সেটা বোর্ডই জানে, ঠিক আছে, আমাদের তো এখানে কিছু করার নেই। আমরা যেটা সঠিক আপডেট সেটাই তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছিলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, সমস্ত কিছু আশা করছি বোঝাতে পেরেছি। আর যারা যারা পেমেন্ট কিন্তু করছো, ঠিক আছে, তোমাদেরকে সেকেন্ড বার ধরো তুমি আপগ্রেডেশন করেছো, আপগ্রেডেশন করার পরে তোমার আর সেকেন্ড বার কিন্তু কোনো পেমেন্ট লাগবে না, একবার পেমেন্ট করলেই হবে। আর যারা যারা ধরো চাইছো আমি কাউন্সিলিং করাবো না, তারা এই পেমেন্টটা, এই 1000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফিসটা কিন্তু ফেরত পাবে। ফেরতের জন্য ডব্লিউবিজি বোর্ডকে আবেদন করতে হবে। আবেদন করলে কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি রিফান্ড হয়ে যাবে, এটা হচ্ছে একটা নিয়ম। তো চলো, গুড বাই, ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্ষেত্রে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রেজাল্ট পাবলিশ